প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন এম আব্দুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। রয়েছেন আরমান হুসাইন, কেন্দ্রীয় সংগঠক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতে যাব এম আব্দুল্লাহর কাছে। টিউলিপ সিদ্দিকীর বিতর্ক আর শেষ হচ্ছে না, এবং এই বিতর্কের শেষ পর্যন্ত তার মন্ত্রিত্ব গিয়েছে এবং অনেক জিনিস বেরিয়ে আসছে। এবং আমরা সর্বশেষ যে খবরটা দেখলাম সেটি একটি অন্যরকম খবর। টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ মিডিয়ার কাছে বারবার দাবি জানাচ্ছিলেন যে উনি বাংলাদেশের নাগরিকত্ব নন, উনি বাংলাদেশি নন, উনি ব্রিটিশ, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা দেখলাম যে ওনার বাংলাদেশের এনআইডি কার্ডও রয়েছে, এর মানে উনি বাংলাদেশের ভোটার, একই সঙ্গে আছে তার পাসপোর্ট। এই খবরটি প্রকাশ করেছে বাংলাদেশের একটি দৈনিক প্রথম আলো এবং ব্রিটিশ একটি দৈনিক দ্য টাইমসের যৌথভাবে কাজ করে এই ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে এবং খুব ইনভেস্টিগেটিভ রিপোর্ট। এই যে টিউলিপের বক্তব্য এবং পরবর্তী সময় যা বেরিয়ে আসলো, বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এরই মধ্যে ব্রিটিশ মিডিয়ার মাধ্যমে যেভাবে এক্সপোজ হয়েছে একজন দুর্নীতিবাজ এবং দুর্নীতিবাজ পরিবারের সদস্য হিসেবে, এরই মধ্যে এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। আপনি যদি ব্রিটেনের মতো দেশে, আমাদের এখানে নির্জলা মিথ্যাচার যে কেউ করে যেতে পারে, রাজনীতিকরা আমাদের এখানে বলে যে রাজনীতিতে শেষ বলে কিছু নেই, তারপরে আজকে সকালে একটা কথা বললো, বিকালে একটা বললো, এটা বাংলাদেশে হয়তো সম্ভব, কিন্তু ব্রিটেনের রাজনীতিতে কিন্তু এটা গুরুতর একটা অপরাধ হিসেবে দেখা হয়। বাংলাদেশের যে সবচাইতে কঠিন যে অপরাধগুলো বিবেচনা করা হয়, ওখানে মিথ্যাচার, মিথ্যা বলা, প্রতারণা করা, নানান ধরনের জোচ্চুরি, এই বিষয়গুলো ওখানে কিন্তু অনেক বড় অপরাধ হিসেবে দেখা হয়। তারা বিষয়টাকে কতটা সিরিয়াসলি নিয়েছে ব্রিটিশ কমিউনিটি, সেটার প্রমাণ হচ্ছে যে এই পত্রিকাটি বাংলাদেশের একটি শীর্ষ পত্রিকার সাথে যৌথভাবে ইনভেস্টিগেশন এসেছে। এটা বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয়, এটা আমি যতটুকু আমার মনে পড়ছে, এটা একটা নতুন ঘটনা। মানে এ ধরনের ঘটনা এভাবে এরকম ব্রিটেনের এরকম একটা প্রাচীন দৈনিক বাংলাদেশে এসে সরেজমিনে তারা যে অনুসন্ধান করতে আসলো, এর মধ্য দিয়েই কিন্তু একটা পরিষ্কার বার্তা আছে যে টিউলিপের শেষ রক্ষা হবে না। কারণ এটা যেন তেনভাবে এটা শুধু তদন্ত করতে আসছে, এটা রিপোর্ট করলো, এখানে এটা শেষ হবে না। এটার পেছনে আরো বোঝা যাচ্ছে যে ওখানকার যারা মূলত ওখানে স্বচ্ছ রাজনীতির জায়গাটা নিশ্চিত করতে চায়, ব্রিটেন সরকার কিন্তু চাইলে, সরকারের প্রধানমন্ত্রী তার খুব ঘনিষ্ঠ ছিলেন, তারপরেও কিন্তু রক্ষা হয় নাই, হ্যাঁ রক্ষা করতে পারেন নাই, চেষ্টা করেছিলেন। কিন্তু এখন এই অনুসন্ধানে যে রিপোর্টগুলো সবচাইতে মৌলিক জায়গাটাতে এখন হাত দিয়েছে, তার ওখানকার নাগরিকত্বই এখন হুমকির মুখে পড়বে। ওখানকার রাজনীতি তো অলরেডি বিপদে আছে এবং বাকিটাও তার কিন্তু শেষ হয়ে যাবে। কারণ ওখানকার একজন এমপি, তার ওখানকার নাগরিকত্বের পাশাপাশি সে এখানে আরেকটা নাগরিকত্ব শুধু হোল্ড করছে না, সঙ্গে সঙ্গে সেটা অস্বীকার করেছে, মিথ্যাচার করেছে। এবং আপনি দেখবেন যে ভিডিওটাতে আমরা দেখি যে অস্বীকারের সেই ভিডিওটা কিন্তু খুব অ্যাগ্রেসিভ, খুবই অ্যাগ্রেসিভ, এবং চোখ মুখ লাল করে সে বলছে যে আমি বাংলাদেশের, আমি কিছুই না, আমি বাংলাদেশের নাগরিক না, আমি ব্রিটেনের নাগরিক, আমি ব্রিটেনের এমপি, এইভাবে বলে বাঙালিদেরকেই সেখানে এবং সংবাদ মাধ্যমের কর্মীদেরকে এক ধরনের ঝাড়ি দিয়ে দিয়েছিল সেখানে। এই ঝাড়ির পরে আজকে যখন এটা প্রমাণিত হচ্ছে, এর দ্বারাই আপনি দেখেন এর মধ্যেই তাদের যে তথ্যগুলো, প্লট কেলেঙ্কারির বিষয় এসছে, ব্যাংক অ্যাকাউন্টের বিষয়গুলো এসছে, এই পুরো পরিবারটা যে একটা লুটেরা পরিবার, প্রত্যেকটি সদস্য যে এই লুটেরা, এটা কিন্তু দিনে দিনে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে। এইখানে আমার প্রশ্ন যে আওয়ামী পরিবারে একজনকে পাওয়া গেল না, একজনও এখনো পর্যন্ত, হ্যাঁ একজনও একটা লোককেও এখনো পর্যন্ত সামনে আনতে পারে নাই যে লোকটার কোনো কিছু পাওয়া যায় না, লুটপাটের কাহিনী বের হচ্ছে না, দুর্নীতির কোনো কাহিনী নাই, এরকম একটা লোক। একেবারে তাদের পুরো পরিবারে যদি আমরা দেখি যে মোটামুটি ভাবে 25-30 জন বড় লুটেরা, বড় দাগের লুটেরাই কিন্তু 25-30 জন, একেবারে শেখ হাসিনার খালাতো ভাই, ফুয়াতো ভাই, অমুক চমুক, এইভাবে যতটুকু বিস্তৃত হয়েছে পরিবারটা, দুর্নীতিটাও তার সেভাবেই বিস্তৃত হয়েছে। এক একজনের হাজার হাজার কোটি টাকা বিভিন্ন জায়গায় দেশে বিদেশে পাওয়া যাচ্ছে। এবং আমরা যেটা এখনো পর্যন্ত উদ্ঘাটিত হয়েছে, এটা কিন্তু প্রকৃত লুটের কিন্তু খুব সামান্য,
বা তারা তো ধরেন যে লুট করে সে তো আর সর্বোচ্চ চিন্তা করেছে এটা যাতে কখনো যদি মানে নেতিবাচক সময় আসে, বিপদের সময় আসে, তখন যাতে এটা কোনোভাবে ধরা না পড়ে, এগুলো নিশ্চিত করে করার পরে যেটুকু আসছে আমরা কিন্তু এটুকু দেখতে পাচ্ছি। আপনি দেখেছেন যে আফ্রিকান বিভিন্ন দেশগুলোতে বিভিন্ন জায়গায় সেগুলো যেখানে সিকিউর যেসব জায়গায় দুর্নীতির টাকা রাখার কিন্তু পৃথিবীর বিভিন্ন এলাকায় দুর্নীতির টাকার সিকিউর কিছু জায়গা আছে, সেগুলো কিন্তু উদ্ঘাটন করা যাচ্ছে না। যেগুলোতে মোটামুটি তারা তথ্যগুলো দেয়, সেই সব জায়গায় যেগুলো আসছে সেগুলো কিন্তু ভয়াবহ চিত্র। এবং আপনি দেখেন এই যে আওয়ামী লীগের লোকজন বা শেখ হাসিনা মাঝে মধ্যে ভার্চুয়াল জগতে যে মাঝে মধ্যে আসছে তার এই যে পালিয়ে যাওয়ার পর, কখনো কিন্তু এগুলাকে ডিফেন্ড করে একটা কথা কিন্তু বলার সাহস পাচ্ছে না। এই যে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো উঠছে, তার পরিবারের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ, এই প্রসঙ্গেই যাচ্ছে না, কারণ এগুলার সব অকাট্য প্রমাণ সরকারের হাতে, দুদকের হাতে চলে আসছে, এই প্রসঙ্গেই যায় না, শুধু গালাগালি করছে ইউনূস, ডক্টর ইউনূস এই সেই খুনি, মানুষ মেরে ফেলতেছে, পুলিশ মেরে ফেলছে, সব ভুয়ায় এসব তথ্য দিলেও কিন্তু তাদের বিরুদ্ধে যে সুনির্দিষ্টভাবে দুর্নীতির এই যে এত বড় প্লট কেলেঙ্কারি, যেখানে মানে 60 কাঠার প্লট নিয়ে নিছে তারা, কিন্তু কান্নাকাটি করে ক্ষমতায় থাকতে বলতো আমার তো কিছু নাই, আমি তো জীবনটা বিলিয়ে দিচ্ছি এই জাতির জন্য, আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমি এগুলো নিয়ে কোনো আমার পরিবারের কোনো কিছু নাই, আমার ছেলেটা পড়াশোনা খরচ, এরকম কথা আমরা তার মুখে শুনেছি। কিন্তু এখন যখন একটার পর একটা আপনি দেখবেন শেখ হাসিনার একটার পর একটা লকারের সন্ধান আপনি দেখেছেন, যে পূবালী ব্যাংকের পরে অগ্রণী ব্যাংকেও 2টা লকারের সন্ধান পাওয়া গেছে, এগুলা খুললে হয়তো দলিল দস্তাবেজ আরো অনেক কিছু সেখানে পাওয়া যেতে পারে, এগুলো যদিও এখনো সেভাবে ওপেন করে নাই। তো এই জায়গাগুলোতে একটার পর একটা তারা কিন্তু এই যে এখন ধম্বিতম্বি করছে, ঝটিকা মিছিলের নামে দেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তারা দেখতে পাচ্ছে যে যত দিন যাবে ততই তাদের এসব লুটপাটের কাহিনীগুলো, তাদের যে যা যা করেছে এগুলা কিন্তু আরো মানুষের সামনে আসতে থাকলে তখন তাদের সম্ভাবনাটা আরো কমে যাবে। এই জন্যই তারা তাড়াহুড়া করছে যে দেশকে অস্থিতিশীল করে, ডক্টর ইউনূসের সরকারকে অস্থিতিশীল করে কোনোভাবে তারা ফিরতে পারে কিনা। আরমান হোসেন, আমরা একটা জিনিস লক্ষ্য করেছি শুরু থেকেই, প্রথম দিকে অল্প একটু ছিল, কিন্তু পরে দীর্ঘ সময় ধরে এই যে ফ্যাসিস্ট এবং তার সহযোগীদের এই দুর্নীতি, লুটপাট, অনৈতিক কাজকর্ম, সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো কিন্তু এত সরব নয়। সেটা জামাত ইসলাম বলুন, বিএনপি বলুন, এমনকি এনসিপি বলুন, আমরা দেখছি যে এই বিষয়গুলো সামনে আনা দরকার ছিল। কারণ অতীতটা কেমন ছিল মানুষ টের পেত, আর মানুষ অনেকদিন জানতো। কিন্তু আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলো এই বিষয়ে নীরব, তারা তাদের নিজেদের নিয়ে ব্যস্ত, রাজনৈতিক কাদা ছোড়াছড়ির মধ্যে ব্যস্ত। এই প্রসঙ্গগুলি রাজনৈতিক দলগুলো এড়িয়ে যাচ্ছে কেন, অথবা আনছে না কেন সামনে? রাজনৈতিক দলগুলো সরব নয় এই কথাটা একেবারে বলা যাবে না। প্রাথমিকভাবে যখন আওয়ামী লীগ সরকার যখন 5 তারিখের পর দেশ থেকে পালিয়ে গেল, তাদের নেতাকর্মীরা যখন পলাতক অবস্থায়, তখন তাদের দুর্নীতি, চুরি এবং বিভিন্ন রকমের প্রতারণার যে সংবাদ আমরা পাচ্ছিলাম, যে তথ্য আমরা পাচ্ছিলাম, এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো কথা বলছিল। তো এই যে বিদেশে আওয়ামী লীগ সরকারের 28 লক্ষ হাজার কোটি টাকা পাচার, শেখ হাসিনা শেখ পরিবারের দুর্নীতি, এবং আওয়ামী লীগের বিভিন্ন জেলা পর্যায়ের, উপজেলা পর্যায়ের একদম নিচু লেভেলের যারা কর্মী আছে তাদের যে লক্ষ কোটি টাকার দুর্নীতি, এগুলো নিয়ে কথা হচ্ছিল। কিন্তু দুঃখজনকভাবে যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলো, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সংঘাতময় অবস্থা তৈরি হলো, একে অপরের সাথে অনৈক্য তৈরি হলো, তখন কিন্তু আওয়ামী লীগ সরকারের এই অনিয়ম, প্রতারণা, দুর্নীতির বিষয়টা কিন্তু অনেকটা অগোচরে চলে যাচ্ছে, যেটা আমি মনে করি কোনো রকম ভাবেই উচিত না। কারণ একটা সরকার 15 বছর এই দেশটা কিভাবে লুটে প্রতারণা করে এই দেশের মানুষকে ঠকিয়ে নষ্ট করেছে, ধ্বংস করেছে, এটা তো জাতির সামনে আসতে হবে। কারণ আওয়ামী লীগ আমরা যখন দেখছি এখন রাস্তায় মিছিল করছে, নতুনভাবে আবার এই দেশে ফিরে আসার চেষ্টা করছে, তখন তাদের যে কুকর্ম, তাদের যে এই দেশকে ধ্বংস করার জন্য তাদের যে কাজকর্মগুলো ছিল সেগুলো তো আবার নিয়ে আসতে হবে, মানুষকে তো জানাতে হবে। কারণ আওয়ামী লীগ তো কোনো রাজনৈতিক দল ছিল না এই দেশে, আওয়ামী লীগ ছিল একটা মাফিয়াতন্ত্র, সন্ত্রাসী এবং এদেশ বিরোধী একটি চক্র ছিল আওয়ামী লীগ। আমি একে কোনো রাজনৈতিক দল মনে করি না। রাজনৈতিক দলের কোনো বৈশিষ্ট্য, রাজনৈতিক দলের কোনো ক্যারেক্টার আওয়ামী লীগের ছিল না। কোনো রাজনৈতিক দল একটা আন্দোলন ঠেকানোর জন্য 1500-2000 মানুষকে মেরে ফেলতে পারে না, এটা কোনো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হতে পারে। এটা একদম সন্ত্রাসী একটা গোষ্ঠী, এটা গণহত্যাকারী একটি গোষ্ঠী। তো এই গোষ্ঠীর রাজনৈতিক অধিকার, রাজনৈতিক প্রত্যাবর্তন এর কোনো সুযোগেই
বাংলাদেশের এক্সিস্টিং কোনো রাজনৈতিক দলের দেওয়া উচিত না। এবং এই রাজনৈতিক দলগুলোর দায়িত্ব, যে কোনো রাজনৈতিক দলের দায়িত্ব বাংলাদেশে বর্তমানে যে আওয়ামী লীগের যে আসল রূপ, আওয়ামী লীগের যে আসল চরিত্র, এটা জনসম্মুখে উন্মোচন করা। এবং আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমাদের অনৈক্যের কারণে, আমাদের সংঘাতের কারণে, আমাদের বিভাজনের কারণে যেন আওয়ামী লীগের ফিরে আসার রাস্তা তৈরি না হয়, সেটাই আমাদের রাজনৈতিক দায়িত্ব, সবচেয়ে বড় দায়িত্ব। টিউলিপ সিদ্দিকের একটা বক্তব্য যখন 2017 সালে বাংলাদেশের একজন ব্রিটিশ আইনজীবীকে গ্রেফতার করা হলো, তিনি মিডিয়াকে যেভাবে চোখ রাঙিয়ে রাগস্বর ভঙ্গিতে বলেছেন যে সাবধান, আপনারা বুঝে কথা বলেন, আমি বাংলাদেশের নাগরিক না, বাংলাদেশের সাথে আমার সম্পর্ক নাই। কিন্তু সেই ব্যক্তি 11 সালে তিনি করেছেন জন্ম নিবন্ধন, তার জন্ম নিবন্ধন কার্ড করেছেন, পাসপোর্ট করেছেন, এনআইডি কার্ড তৈরি করেছেন, এবং ঠিকানা দেওয়া ছিল তার খালা শেখ হাসিনার বাসা ধানমন্ডিতে, তার ওই ঠিকানা দেওয়া ছিল। মানে এত বড় মিথ্যুক, প্রতারক এবং ঠকবাজ একটা পরিবার, এটা মানে এই দেশের মানুষের জন্য আমি মনে করি একটা অভিশাপ ছিল। শেখ পরিবারটা অভিশাপ ছিল, মানে একদম শেখ মুজিবুর রহমানের 72 সালের পর থেকে তার চরিত্র, তার কাজকর্ম, এরপরে শেখ হাসিনা, তার বোন, তারপর ফুফাতো ভাই, তারপরে হচ্ছে তার ভাতিজা থেকে শুরু করে সবাই, মানে পরিবারের সবাই এদেশের মানুষের সাথে প্রতারণা করেছে। মানে আমার যেটা প্রত্যাশা যে রাজনৈতিক দলগুলো অন্তত এই জায়গায় সচেতন থাকবে যে শেখ পরিবার, আওয়ামী লীগ, তাদেরকে কোনোভাবে যেন এদেশের প্রত্যাবর্তন না করা যায়, আমাদের বিভাজন, আমাদের অনৈক্য যেন এই পরিমাণ বাংলাদেশের প্রতি শেখ পরিবারের মতো একটা অভিশাপকে যেন আবার ফিরে নিয়ে আসে, এই ব্যাপারে তাদেরকে ঐক্যবদ্ধ এবং সচেতন থাকতে হবে। এম আব্দুল্লাহ, আপনি এখন একটি দায়িত্বে রয়েছেন, কিন্তু আসলে মূলত আপনি মাঠ পর্যায়ের একজন সাংবাদিক এবং এখন আপনি কলাম লিখে যাচ্ছেন। আমরা লক্ষ্য করলাম শুরু থেকেই যে এই যে শেখ পরিবারের দুর্নীতি, এই যে লুটপাট, এই বিষয়গুলো আমাদের দেশীয় মিডিয়া, খুব কম মিডিয়া এটাকে হাইলাইটস করছে শুরু থেকেই, দু একটি মিডিয়া ব্যতিক্রম ছাড়া। আর সবাই এই বিষয়টি ঘটেছে তাদের পত্রপত্রিকা পড়ে, তাদের মিডিয়া দেখে মনে হয় না যে এরকম একটা ঘটনা ঘটেছে। এই জিনিসটা কখনোই হাইলাইটস করেনি। এবং আপনি জানেন যে অর্থনৈতিক বিষয়ে একটা শ্বেতপত্র প্রকাশ করেছিল সরকার, সেখানে চোরতর্তন বলে বলা হয়েছিল আওয়ামী লীগ প্রশাসনকে বা সরকারকে। এই বিষয়গুলো কিন্তু এত ডিটেলস আসে না আমাদের মিডিয়া। আপনার কাছে আমার প্রশ্ন, মিডিয়া নানান রাজনৈতিক ক্যারিকাচার, বিতর্ক, এগুলোকে যেভাবে হাইলাইটস করে, এই বিষয়গুলি কেন মিডিয়া সামনে আনে না বা আনেনি? আমি সব মিডিয়ার কথা বলছি না, কিন্তু বেশিরভাগ মিডিয়া কেন? দেখুন, মিডিয়াতে তো আমাদের মিডিয়া গত 15 বছরের মিডিয়াটা আমরা কেমন মিডিয়া দেখেছি। এই মিডিয়ার মোটামুটি বলা যায় দুই একটি ব্যতিক্রম ছাড়া সকল মিডিয়াই একটা বৃত্ত মিডিয়াতে পরিণত হয়েছিল। শেখ হাসিনার বৃত্ত, তার খেয়াল খুশি, তার দিকে একটা সূর্যমুখী চরিত্রের, সূর্যমুখী ফুল যেমন সূর্যের দিকে সবসময় সূর্যের, আর এই মিডিয়াগুলো ছিল ক্ষমতার দিকে, ক্ষমতামুখী, ক্ষমতার দিকে তাকিয়ে থাকতো যে ক্ষমতা কি চাচ্ছে। আপনি দেখবেন যে এক একটি ভুয়া নির্বাচনের পরে এক একটি সংবাদপত্র একদম শেখ হাসিনার আপাদমস্তক, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দেখিয়ে পুরা আপাদমস্তকের ছবি ছেপে তাকে অভিনন্দন জানানোর মতো সংবাদপত্র আমরা দেখেছি। শেখ হাসিনার জন্মদিনে পত্রিকা জুড়ে একদম শীর্ষ পত্রিকা থেকে শুরু করে আমরা কি অবস্থা দেখেছি পত্রিকা জুড়ে, তার বন্দনা বন্দনা আর বন্দনা। তো এই জাতীয় মিডিয়াগুলো রাতারাতি যে তাদের চরিত্র পরিবর্তন হয়ে গেছে, তারা শেখ হাসিনার লুটপাটকে জনগণের সামনে আনবে, বিষয়টা সেরকমটা প্রত্যাশা করলে তো এটা ভুল। আমরা তো দেখলাম যে মিডিয়ার শীর্ষস্থানীয় পদগুলোতে অনেক বদলে গেছে। এটাও তাদের এই সাময়িকভাবে তাদের কৌশল নিয়েছে, হ্যাঁ, তারা টিকে থাকার জন্য সাময়িক ঝড় ঝাপটাটা থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য রেখেছে। আর দুঃখজনকভাবে এই তাদেরকে রক্ষা কবচ হিসেবে যারা এইসব দায়িত্বগুলো নিয়েছেন, তারাও শুধুমাত্র একেবারেই ব্যক্তিগত, এটা কোনো রাষ্ট্রের স্বার্থের জন্য না, জাতীয় স্বার্থের জন্য না, একদম ব্যক্তিগত ইকুয়েশনে যে আমি যদি এখানে 6 মাস 1 বছর কাজ করতে পারি, মাসে যদি 5 লাখ 10 লাখ টাকা করে কামাতে পারি, মোটামুটি আমার সেটা গত 15 বছরে আমি যা লস করেছি সেটা পুষিয়ে যাবে। এই বিবেচনা থেকে গেছে। আপনি লক্ষ্য করেন, আমি যে কোনো সংবাদপত্রের নাম উল্লেখ না করে যদি বলি, ধরেন একটি সংবাদপত্র গত 15 বছর ধরে সরকারি বিজ্ঞাপনের অর্থে তারা হৃষ্টপুষ্ট হয়েছে। প্রত্যেক মাসে 3 থেকে 4 কোটি টাকা করে সরকারি বিজ্ঞাপন তারা লুটে নিয়েছে। যেখানে ধরেন সার্কুলেশন হচ্ছে 15,000, দেখানো হচ্ছে 2.5 লাখ সার্কুলেশন। এটা দেখিয়ে একচাটিয়া সকল সংবাদপত্র তালিকার একদম 1, 2, 3, 4 এর মধ্যে থেকে এগুলো নিয়েছে। তাদের কিন্তু এখন
তারা এই যে তারা 15 বছর ধরে বিজ্ঞাপন, সরকারি বিজ্ঞাপন লুটপাট করেছে, তাদের কিন্তু এই মুহূর্তে সেখান থেকে এটার একটা ব্যালেন্স হওয়ার জন্য অন্য যারা বঞ্চিত হয়েছে তারা এখন পাওয়ার কথা। কিন্তু আমাদের কোনো একজন সেখানে একটা চেয়ারে বসিয়ে এখনো তারা ওই শীর্ষ অবস্থানটা, বিজ্ঞাপনের শীর্ষ অবস্থানটা হ্যাঁ ধরে রেখে তাকে বিক্রি করে সেটা করছে। তাতে লাভ হচ্ছে কি? একদিকে হচ্ছে যে ওই মিডিয়া যে মালিক, সেই ফেসিবাদের দোসর, সে কিন্তু এই একটা লোককে 2-4 লাখ টাকা দিয়ে কিন্তু তার আগের সেই লুটপাটের রাজত্বটা এই খাতের সেটা কিন্তু অব্যাহত রেখেছে। আর আমাদের একটা লোক সামান্য কিছু প্রাপ্তির বিনিময়ে সে লুটেরাকেই কিন্তু এই সরকারের অর্থটা আবার লুটের ব্যবস্থা করে দিচ্ছে। তো আলটিমেটলি কি এইটা যারা দায়িত্বটা পালন করছেন তারা নৈতিকতার মানদণ্ডে এই বিষয়টা কি তারা একবারও বিবেচনা করে দেখছেন যে আমি যে সরকারের কাছ থেকে আমি জাতীয়তাবাদী হিসেবে, আমি জামাতের অনুসারী হিসেবে, বিএনপির অনুসারী হিসেবে আমি ওখানে বসে যে সরকারের অর্থটা এখন তাকে এনে দিচ্ছি, এটা কার ফান্ডে যাচ্ছে? সেই ফেসিবাদের সবচেয়ে দোসর যারা বলেছে যে মৃত্যুর পরেও শেখ হাসিনাকে চাই, তার সাথে থাকবে, তো সে ধরনের বা অন্যান্য যারা বলে নাই আশেপাশে ছিল তারা, তো এই জায়গাটা তো একটা নৈতিকতার জায়গার ব্যাপার। আমাদের যে অনেকের এই ধরনের অফার ছিল না তা তো না, আমরা কিন্তু ওই বিবেচনায় কিন্তু আমরা সেখানে সাড়া দিই নাই যে বলছি না এ ধরনের প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে তাকে সেখানে তার রক্ষা লাঠিয়াল হিসেবে আমরা দায়িত্ব নেব না, সেই দায়িত্ব তো আমরা নেই নাই। কিছু কিছু লোক তো অন্তত আমরা এগুলা মেনেছি, কিন্তু যারা গেছেন তারা যদি একবার তাদের বিবেকের কাছে প্রশ্ন করেন যে আমি এসে যে তাদেরকে রেভিনিউটা এনে দিচ্ছি, এই রেভিনিউটা পাচ্ছে কত, আমাকে না হয় কয়টা টাকা দিচ্ছে, কিন্তু মূল রেভিনিউটা তো সেই ফেসিবাদী দোসরের কাছে যাচ্ছে। এবং মুহূর্তের মধ্যে তারা সুযোগ পেলেই কিন্তু আপনি যে কথাটি বলছেন তারা তো সেগুলো আনবে না, তারা আলটিমেটলি তারা এখনো অধীর আগ্রহে অপেক্ষা করছে শেখ হাসিনা কখন আবার ফিরে আসবে, তারা আবার কখন রূপে আবার ফিরবে, সেই জন্য তারা কিন্তু প্রতীক্ষায় প্রহর গুনছে। আপনি দেখবেন যে তাদের মানে খুব কৌশলে 2-1টি রিপোর্ট রাখে যে সরকার বা সরকারের ওই বর্তমান অবস্থার সাথে, কিন্তু হ্যাঁ ইভেন, কিন্তু বাকিগুলো তাদের যদি দেখেন নামে বেনামে নানান ধরনের লেখা কিন্তু তারা ছেপে যাচ্ছে, কলা কৌশলে কিভাবে ইনক্লুসিভ ইলেকশনের নামে কিভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে কিভাবে, এবং তারা শুধু তাই না, তারা রেগুলার তাদের সাথে সেই পতিত শক্তির সাথে যোগাযোগ আছে, তাদেরকে নানানভাবে তথ্য দিয়ে তাদেরকে সহযোগিতা করছে, নানানভাবে উস্কানি দিয়ে তাদেরকে ফেরানোর চেষ্টা করছে। তো এই বিষয়গুলো কিন্তু সামগ্রিক চিত্র যদি আমরা বিবেচনা করি তাহলে মিডিয়া কিন্তু যা ছিল তাই আছে। কয়েকজন গুটি কতককে বিশেষ জায়গায় বসিয়ে তাদের ব্যক্তিগতভাবে তাদেরকে সুবিধা দিয়ে তারা একটা সেখানে রক্ষা কবচ হিসেবে তারা তাদেরকে ব্যবহার করছে, কিন্তু আলটিমেটলি মিডিয়ার চরিত্রে কোনো পরিবর্তন, মৌলিক পরিবর্তন আসার তো সুযোগই নেই। আপনি একটি মিডিয়ার যখন ধরেন 10টা বা 3টা-4টা গেট কিপিং জায়গা থাকে, সেখানে একজনকে শীর্ষ পর্যায়ে একজনকে বসালেন, কিন্তু বাকিগুলো দিয়ে কি যাচ্ছে আপনি সেটা ফলো করলেই আপনি দেখতে পাবেন। অনলাইনে কি যাচ্ছে প্রত্যেক দিনই কিন্তু ড্যামেজ করার মতো সরকারের কোনো সাফল্য তারা দেখে না, তারা শুধু ব্যর্থতাই দেখে, সব কিছু ইয়ে দেয়, এবং আর ওই বিএনপি জামাতের মধ্যে বিভাজনের জিনিসগুলোকে উস্কে দিচ্ছে। আলটিমেটলি কিন্তু শেখ হাসিনা কিন্তু ডিভাইড অ্যান্ড রুলের মধ্যে ছিল, আর এখন হচ্ছে ডিভাইড অ্যান্ড কামব্যাক। এই জায়গাটাতে এসে কিন্তু এখন চাচ্ছে যে বিএনপি জামাতকে যত বিভাজিত করতে পারবে, গণ অভ্যুত্থানের শক্তিগুলোকে যত বিভাজিত করতে পারবে তত তাদের ফেরার সম্ভাবনাটা বাড়বে। এখন কিন্তু এই পলিসির মধ্যে কিন্তু দেখবেন যে মিডিয়াগুলো এগুলোকে হাইলাইট করছে, কে কার বিরুদ্ধে কি বলেছে এটা বড় করে দেওয়া, এবং যেখানে একজনকে আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে দেয়, এই কাজগুলো কিন্তু খুব জোরালোভাবে করছে। এটা পরোক্ষভাবে সে শেখ হাসিনার পুরনো নীতি, যেটা আমি বললাম যে তখন ছিল ডিভাইড অ্যান্ড রুল। তারা দেখবেন শেখ হাসিনা পুরো 15 বছর ধরে তার বক্তব্যের মধ্যে একটা বড় অংশ জুড়ে ছিল বিএনপি জামাত, বিএনপি দুইটাকে ব্র্যাকেট বন্দি করেছে। এখন কিন্তু বিএনপির নাম নেয় না শেখ হাসিনা বক্তব্যের সময়, এখন হচ্ছে টার্গেট হলো ইউনুস বা কিছুটা জামাতের ব্যাপারে বলে। এখন বিএনপি এত তাদের শেখ হাসিনার কাছে এত পেয়ারে হয়ে গেছে, আসলে কিন্তু তা না। মূল অর্থ হচ্ছে যে যখন যেটাতে রাজনীতির প্রয়োজনে যাদেরকে টার্গেট করা দরকার সেভাবেই এখন আপাতত ইউনুসকে নামাইতে হবে, তারপরে এবার জামাত বিএনপির মধ্যে যাতে এই বিভাজনটা থাকে, তাহলেই তার ফেরার ক্ষেত্রটা প্রস্তুত হবে, সুগম হবে। এই কৌশলে কিন্তু এই কৌশলটা অ্যাপ্লাই করছে মিডিয়া। শেখ হাসিনা যেমন চাচ্ছে
ভারত যেমন চায় একই সঙ্গে আমাদের একটা মিডিয়ার একটা বড় অংশ কিন্তু একই, তাদেরও চাওয়া ঠিক একই। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আরমান হুসাইন, কেন্দ্রীয় সংগঠক, জাতীয় নাগরিক পার্টি, রয়েছেন এম আবদুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। আরমান হুসাইন, এম আবদুল্লাহ কিছু ইঙ্গিত দিচ্ছিলেন। আমরা একটা রিপোর্ট দেখলাম বিবিসি বাংলায়, সেই রিপোর্টে আমরা দেখলাম যে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তা ভাবনা চলছে, তারা সেই পুরনো অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, যেখানে আওয়ামী লীগ থাকবে। এখন আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে অংশ নিবে না, সেই ব্যাপারে তাহলে তারা কি করবে, এই জিনিসটা তারা নিয়ে আলোচনা করেছে। আমার জানা মতে এই ধরনের বৈঠকটি আরও বেশ কয়েকদিন আগে হয়েছে। শুধু আমার দেশ ছাড়া আর কোনো পত্রিকা কিন্তু এই ধরনের একটি গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ বিরোধী একটা প্রচারণামূলক বৈঠক দিল্লিতে হচ্ছে, সেমিনার হচ্ছে, আর কেউ কিন্তু সেটি প্রতিবেদন প্রকাশ করেনি। এবং এম আবদুল্লাহ যারা বলছিলেন কী কারণে প্রকাশ করেনি, তার একটা ব্যাখ্যা উনি দিয়েছেন। এই যে ভারতের মনোভাব কিন্তু প্রফেসর ইউনূস সরকারের প্রতি এবং যারা এই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন আপনাদের প্রতি, এবং বিশেষ করে জামাতের প্রতি, তারা কিন্তু আগের অবস্থান থেকে এক চুলো সরেনি। এবং তারা বারবার বলার চেষ্টা করছে যে এই সরকারটি একটি ষড়যন্ত্রমূলক সরকার। এই যে তাদের প্রচারণা থেমে নেই, এবং বিশেষ করে নির্বাচনকে সামনে নিয়ে তারা কোন দিকে যাবে, এটাও তারা এখন সিদ্ধান্ত বসতে পারছে না। এবং আপনি লক্ষ্য করেছেন জাতীয় পার্টিকে সামনে আনার কেউ কেউ চেষ্টা করছে। এই গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? গোটা বিষয়টাকে আমি বাংলাদেশের রাজনীতির জন্য একটা অশনি সংকেত মনে করি। প্রথমত হচ্ছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের যে কথা বলা হয়, অন্তর্ভুক্তিমূলক বলতে কি বোঝানো হয়? বোঝানো হয় যে হচ্ছে আওয়ামী লীগ থাকবে, জাতীয় পার্টি থাকবে, প্রত্যেকটি রাজনৈতিক দল থাকবে। এখন আমি আমার পূর্বের বক্তব্যে আগেই বললাম, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, একটা সন্ত্রাসী গোষ্ঠী, খুনি, গণহত্যাকারী একটা গোষ্ঠী, যারা রাজনৈতিক দল হওয়ার সকল যোগ্যতা, সকল এজেন্ডা তারা হারিয়েছে। এখন ভারতের যে সুবিধাটা ছিল আওয়ামী লীগ থাকাকালে, কারণ হচ্ছে আওয়ামী লীগ কখনো বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে কাজ করেনি, বাংলাদেশের জন্য কাজ করেনি। আওয়ামী লীগ একটা দল হিসেবে কাজ করেছে ভারতের এজেন্ডা, ভারতের নির্দেশনা এবং ভারতের স্বার্থ রক্ষার জন্য। আওয়ামী লীগ বাংলাদেশের জন্য কখনো রাজনীতি করে নাই, বাংলাদেশের জন্য, বাংলাদেশের হয়ে কখনো কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই, যার কারণে তারা 15 বছর এভাবে কোনো নির্বাচন ছাড়া, জনগণের ম্যান্ডেট ছাড়া শাসন করতে পেরেছে। এখন আমরা একটা নতুন নাটক মঞ্চস্থ হতে দেখছি, যেটা হচ্ছে জাতীয় পার্টিকে নিয়ে। আওয়ামী লীগে যেহেতু এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ, তাদের নিবন্ধন বাতিলের পর্যায়ে, সেক্ষেত্রে দেখা গেল হচ্ছে জাতীয় পার্টিকে নিয়ে এসে এখন আওয়ামী লীগের যে পুনর্বাসন বলা যায়, প্রত্যাবর্তন বলা যায়, বা আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তাদেরকে জাতীয় পার্টির মাধ্যমে সামনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। আমরা এর আগেও বলেছি, জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতি নিয়ে আসার যে চেষ্টা, বা আওয়ামী লীগের নেতাকর্মীকে পুনর্বাসন করার চেষ্টা, এটা কখনো সম্ভব হবে না, বা আমরা হতে দিব না। আচ্ছা, আপনারা এখানে একটা প্রশ্ন উঠেছে, সেটি হলো যে আপনারা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি উঠিয়েছিলেন, আন্দোলনে নেমেছিলেন, এবং শেষ পর্যন্ত সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে, কিন্তু তখন আপনারা জাতীয় পার্টির কথা বললেন না কেন? জাতীয় পার্টির বিষয়টা আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল জাতীয় পার্টি নিষিদ্ধ করার বিষয়, জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম বন্ধ করার বিষয়ে সরব। এখনো পর্যন্ত জাতীয় পার্টির শুরুতে আওয়ামী লীগের ব্যাপারটা নিয়ে যখন আমাদের আন্দোলন হচ্ছিল, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে প্রেক্ষাপট বা রাজনৈতিকভাবে যে নেসেসিটি দেখা গিয়েছিল, তখন জাতীয় পার্টির বিষয়টি আলোচনায় ছিল না। কিন্তু আমরা পরে দেখলাম যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, জাতীয় পার্টিকে নিয়ে আসার জন্য বা জাতীয় পার্টিকে আবার মঞ্চের সামনে বসানোর জন্য একটা
বেশ ভালো তোড়জোড় দেখা যাচ্ছিল, এবং এটা বিদেশি গোষ্ঠী বাংলাদেশের মধ্যে একটা স্বার্থবাদী গোষ্ঠী, তারা চেষ্টা করছেন। তখনই আমরা এই জিনিসটা জনগণের সামনে নজরে এনেছি, জনগণের সামনে আমরা নিয়ে এসেছি যে জাতীয় পার্টিকে আবার নতুন করে বাংলাদেশের রাজনীতিতে ফেরানোর চেষ্টা করা হচ্ছে, এবং এটার একমাত্র উদ্দেশ্য যে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তন। জাতীয় পার্টির বিষয়ে যদি একটা কথা বলি, কিছুদিন আগে নেত্র নিউজে জাতীয় পার্টির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাকিব রহমান, উনি মানে সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন, উনি ওনার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন যে জাতীয় পার্টি এমন একটা দল যেখানে পাকিস্তানের কূটনীতিকের সাথে জাতীয় পার্টির আন্তর্জাতিক সম্পাদকের একটা ছবি থাকার কারণে বা তার দাওয়াতে অংশগ্রহণ করার কারণে তাকে দল থেকে বহিষ্কার করতে হয়েছে, এবং সেটা করা হয়েছে কার নির্দেশনায়? ভারতীয় অফিসের নির্দেশনায়। তো এই হচ্ছিল জাতীয় পার্টির রাজনীতি। এখন বাংলাদেশে যখন 5ই আগস্টের গণ অভ্যুত্থান হয়েছে, এটা শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে হয় নাই, এটা কিন্তু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হয়েছে। তো ভারতীয় আধিপত্যবাদ যে নিয়ে আসবে বাংলাদেশে আবার, বা ভারতীয় এজেন্ট হয়ে যে বাংলাদেশে কাজ করবে, তার বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ নাই। এবং এটা স্পষ্টভাবে আমরা বলেছি, এবং বাংলাদেশের স্পষ্টভাবে এটা কিন্তু আমরা দেখছি যে বিএনপি থেকে পরিষ্কার বলা হয়েছে তারা কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধের বিপক্ষে, সে আগের মতো কথা বলেছে। এবং আমরা জানি যে জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠকও হয়েছে, এটা কোনো গোপন খবর নয়। এবং কেউ কেউ বলার চেষ্টা করছেন যে জাতীয় পার্টি যাতে প্রধান বিরোধী দল হয়, এ ধরনের একটা তৎপরতা রয়েছে নানান মহলে। একই সঙ্গে বিএনপির একজন বুদ্ধিজীবী বলা যায়, বিএনপির পক্ষে কথা বলেন টকশোতে এসে, এমন একজন আমাদের এই টকশোতে এসে বলেছিলেন যে নির্বাচনে যদি জাতীয় পার্টি না আসে তাহলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। আবার জাতীয় পার্টির আরেক নেতা বলেছেন যে জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব হলো বিএনপি নৈতিক দায়িত্ব। অবশ্যই এটা খুব কড়া জবাব দিয়েছিলেন বিএনপির আরেক নেতা রুহুল কবির রিজভী। এই সব বিষয়ে ঘটনাগুলো কিন্তু একটা অন্যরকম বার্তা দেয়, কি মনে করেন? বার্তাটা খুবই দুঃখজনক একটা বার্তা দেয়, কারণ আমরা বিএনপির কাছ থেকে যে আওয়ামী শাসনের বা আওয়ামী লীগ জাতীয় পার্টির সম্মিলিত যে সরকার ছিল, সে সরকারের দুঃশাসন, সে সরকারের নির্যাতনের সবচেয়ে বড় ভিকটিম সে দলটি যখন জাতীয় পার্টির পক্ষে কথা বলে বা জাতীয় পার্টির রাজনীতিতে প্রত্যাবর্তনের জন্য হচ্ছে সবচেয়ে বড় ভয়েস হয়ে দাঁড়িয়ে যায়, তখন এটা আমি মনে করি বিএনপির জন্য খুব দুঃখজনক। কারণ বিএনপির যারা শহীদ হয়েছেন, বিএনপিতে যারা গুমের শিকার হয়েছেন, বিএনপির যেসব নেতাকর্মী চোখ হারিয়েছেন, তাদের অঙ্গহানি হয়েছে, তাদের সাথেও এটা একটা প্রতারণা। কারণ জাতীয় পার্টির প্রতি বিএনপির সফট কর্নার থাকা বা বিএনপির জাতীয় পার্টির বিরুদ্ধে স্পষ্টভাবে অবস্থান না নেয়া, এটার কোনো মানে নাই। আমি জানি না বিএনপি আসলে কোন প্রেক্ষাপট থেকে বা কোন রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে এই কথাগুলো বলছে, বাট যখন এটা কথাগুলো তারা বলছেন, আমি মনে করি তাদের দলের যারা আত্মত্যাগ করেছেন, যারা জীবন হারিয়েছেন, গুমের শিকার হয়েছেন, তাদের সাথে বিএনপি এক প্রকার প্রতারণা করছে এইরকম অবস্থানের মাধ্যমে। কারণ জাতীয় পার্টি আমরা যদি দেখি 2014 সাল থেকে 2024 সালের ইলেকশন, প্রতিটা ইলেকশনে আওয়ামী লীগ সরকারকে বৈধতা দিয়েছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি যদি ওইসব ইলেকশনে অংশগ্রহণ না করতো, আওয়ামী লীগের পক্ষে কখনোই সম্ভব হতো না এরকম একতরফা নির্বাচনের মাধ্যমে এই সংসদ দখল করা, এই বাংলাদেশের মানুষের যে ম্যান্ডেট, সে ম্যান্ডেটকে অগ্রাহ্য করে শাসন ব্যবস্থা চালিয়ে নেওয়া। জাতীয় পার্টি তার অন্যতম সহযোগী ছিল। এই জন্য আমি সবসময় বলি, আওয়ামী লীগ সরকারের যত রকম অপকর্ম, যত রকম অন্যায়, যত রকম দুর্নীতির ইতিহাস, তার প্রত্যেকটির সাথে জাতীয় পার্টি সমভাবে দায়ী। এবং এই জায়গায় বিএনপি যখন এই জাতীয় পার্টির হয়ে কথা বলছে বা জাতীয় পার্টিও বিএনপির প্রতি একটা ভরসা খুঁজে পাচ্ছে, তখন এটা কিন্তু আমাদের জন্য খুব দুঃখজনক বার্তা দেয় যে বাংলাদেশপন্থী রাজনীতির কথা আমরা বলে আসছি। 5ই আগস্টের পরে আমরা যারা বাংলাদেশে রাজনীতি করছি, আমরা এটা বলেছি যে হচ্ছে আমাদের নিজেদের মধ্যে হয়তো বিভেদ থাকতে পারে, আমাদের মধ্যে মতামতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের স্বার্থে আমরা এক ও অভিন্ন। কিন্তু বিএনপি যখন জাতীয় পার্টির হয়ে বা জাতীয় পার্টির স্বার্থে এরকম বক্তব্য দিয়ে যাচ্ছে, এরকম স্ট্যান্ড নিচ্ছে, তখন বাংলাদেশপন্থী যে রাজনীতি বিএনপি করে বলছে, সে রাজনীতিটা আসলেই তারা করছে কিনা, নাকি তারা শুধু তার ক্ষমতার দ্বন্দ্ব বা নাকি ক্ষমতার যে তাদের একটা অভিপ্রায় তাই পূরণের জন্য একমাত্র রাজনীতি করছে, সে প্রশ্নটা কিন্তু আসলে চলে আসে সামনে, এবং এটা অবশ্যই দুঃখজনক বলতে হবে আমাদের। এম আব্দুল্লাহ, আপনি যে পত্রিকায় কলাম লেখেন, সেই পত্রিকায় আসলে এই রিপোর্টটি খবর আগে দিয়েছিল, যেটা আমি আগে উল্লেখ করেছি, এবং বিবিসি বাংলা তাদের প্রতিবেদন খুব ডিটেলস দিয়েছে, নানান মত কে কি বলেছে। কিন্তু সেখানে একটা মূল কথা হলো, যিনি এটার আলোচনা সভার সঞ্চালক ছিলেন তৃণমূলের সাবেক একজন এমপি, পার্লামেন্টারিয়ান জহর সরকার বিশ্বাস, উনি কিন্তু স্বীকার করেছেন যে এই যে বাংলাদেশে যে পালাবদলটা হয়ে গেল, এটা দিল্লির জন্য একটা বিরাট শক ছিল, এটা একটা দিক। এবং ওইখানে বাংলাদেশের যারা হাই কমিশনার ছিলেন আপনি জানেন, এবং সাবেক পররাষ্ট্র সচিব হয়েছিলেন
ভারতের হর্ষবর্ধন শ্রিংলা, উনি কিন্তু এমন কিছু কথা বলেছেন, বাংলাদেশে যদি একটি ভুল সরকার সত্যি ক্ষমতা এসে যায়, ভুল সরকার যদি ক্ষমতা, মানে তাদের মতো না হলেই সেটি ভুল সরকার, এরকম একটা কথা বলেছেন। তারপর আপনার হর্ষবর্ধন আরো কিছু কথা বলেছেন যে বাংলাদেশের কোনো ব্যাপার আমরা অভ্যন্তরীণ ব্যাপার বলতে পারি না, এটা আমাদেরও ব্যাপার, এই ধরনের কথাবার্তা বলেছেন। সেখানে আবার শ্রী রাধা দত্ত, বহুল আলোচিত এই মহিলা, উনি অনেকবার বাংলাদেশে এবং খুব সম্প্রতি বাংলাদেশে এসে একটা সেমিনারে অংশ নিয়েছিলেন এবং সেখানে উনি কিছু কথাবার্তা বলেছেন। উনি আবার একটা উল্টো বলেছেন, উনি ওই সমাবেশ সেমিনারে বলেছেন যে 2014, 2018, 2024 কেন আমরা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলিনি, ভারত কেন বলিনি, সেই প্রশ্নটা সামনে আসতে পারে। এই যে নানান ধরনের আলোচনা হচ্ছে, মূল বিষয়টা হলো যে তারা তাদের মতো একটি সরকার দেখতে চায়, মানে তাদের মনোভূত হতে হবে, না হলে সেটা ভুল সরকার। এই যে দিল্লির মানসিকতা, এটা কোনো পরিবর্তন কিন্তু আমরা গত 13 মাসেও লক্ষ্য করছি না। প্রতিবেশী হিসেবে এত খারাপ একটি রাষ্ট্রকে আমরা পেয়েছি, এটাই আমাদের জাতি হিসেবে, আমরা আমাদের নই, জন্য, বাংলাদেশের জন্য। হ্যাঁ, দক্ষিণ এশিয়ার সব আমরা জাতি, আমাদের সব কথাই প্রতিবেশী। বলছি, সবারই একই অনুভূতি হবে আমার বিশ্বাস। তো দেখেন, এই যে যদি সামনে যদি মানে দিল্লিতে নির্বাচন হয়, ভারতে যখন সরকার মানে গঠনের নির্বাচন হবে, তখন যদি ঢাকায় এই ধরনের একটি সেমিনার আয়োজন করা হয় যে এই ভারতের এই নির্বাচনকে কেন্দ্র করে ওখানে কি ধরনের সরকার আমরা চাই, এই জাতীয় একটি যদি ঢাকায় আমরা সেমিনার আয়োজন করি, তখন দিল্লির প্রতিক্রিয়া কি হবে? প্রতিবেশী একটি দেশ, একটি স্বাধীন দেশ, সে দেশের সরকার, কোন সরকার কাজ করছে, কোন আগামী নির্বাচনে কোন সরকার আসতে পারে, এটা নিয়ে দিল্লিতে বসে আপনি যে কথাটি যথার্থভাবেই বলেছেন, অত্যন্ত বিস্ময়কর বিষয় হলো এত বড় একটি ঘটনা যেখানে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ, অতীতের মতোই নগ্ন হস্তক্ষেপের সামিল এ ধরনের আয়োজন করা, সেটার ব্যাপারে আমাদের মিডিয়াগুলো একেবারে নির্বিকার ভূমিকা পালন করলো। কোনো একটা সিঙ্গেল কলাম নিউজ পর্যন্ত কেউ অ্যাজ ইফ যে সেখানে কিছু হয় নাই। অথচ আপনি আমার দেশের কথা বলেছেন, সেমিনার হওয়ার আগেও জানান দেওয়া হয়েছে যে এর ধরনের একটি, আগের দিনও রিপোর্ট করা হয়েছে এবং পরের দিন ডিটেলস সেখান থেকে কভার করা হয়েছে, কে কি বলেছে। এবং দুঃখজনকভাবে বাংলাদেশেরও তথাকথিত সুশীলদের কয়েকজন গিয়ে সেখানে খুবই মানে আপত্তিকর বক্তব্য দিয়ে এসছেন, যেটা হ্যাঁ এরা চিহ্নিত, এরা আওয়ামী লীগের এই দীর্ঘ যে ফেসিবাদী শাসন, এটাকে শক্তপোক্ত করার ক্ষেত্রে তারা সবসময়ই তারা এখানে ভূমিকা পালন করেছে। তো এরা দিল্লি গিয়ে বক্তৃতা করে আসছে মানে কোনো রকম বাধাহীনভাবে। এটার ব্যাপারে আমাদের সরকারেরও আমার মনে হয় আরো একটু সচেতন থাকা দরকার ছিল, যে এরা যে দিল্লিতে গিয়ে এ ধরনের একটি বাংলাদেশ বিরোধী, দেশ বিরোধী এ ধরনের একটি সেমিনারে যাচ্ছে, তারা সেখান থেকে বক্তৃতা, তাদেরকে ফেরার সময় তাদেরকে গ্রেপ্তার করে আমি মনে করি জিজ্ঞাসাবাদ করা দরকার ছিল যে তোমরা যে দিল্লিতে এই বক্তব্য রেখে আসছো, রাষ্ট্রবিরোধী এটার জন্য জবাবদিহিতার আওতায় আনা দরকার ছিল। দেখুন, দিল্লির মানসিকতা হচ্ছে এরকম যে এটা আমরা একটা তাদের দাস হিসেবে, তারা তখনই 2008 সালে ঘোষণা করেছিল যে বাংলাদেশকে আর দিল্লির রাডারের বাইরে যেতে দেয়া হবে না। সেই জায়গাটা থেকে তারা কিন্তু সরতে পারছে না, তারা শক। এই কারণেই শক যে তারা বুঝতেই পারে না যে এরকম জেনজিরা বাংলাদেশের তরুণ প্রজন্ম এইভাবে ক্ষমতাচ্যুত করবে। এবং পুরো রাষ্ট্রটা এখন আপনি দেখেন যে দিল্লির মানে উদ্বেগের জায়গাটা কি কারণে, আপনি পুরো নতুন প্রজন্মকে গত 15 বছর ধরে যা গেলানোর চেষ্টা করা হয়েছে, এগুলা সব যে তারা তারা যে উগড়ে দিয়েছে মুহূর্তে, সেটা তাদের জন্য, তারা এটা অচিন্তনীয় ছিল তাদের সাথে। তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে একটা অশিক্ষিত জাতি তৈরি করতে চেয়েছিল, যাতে এখানে কখনোই আর কোনো প্রতিবাদী শক্তি তৈরি না হয়। তারা, আপনি দেখবেন যে আমাদের সিলেবাসগুলোতে, আমাদের পাঠ্য বইয়ের শুরুতেও মূর্তির ছবি, পেছনে মূর্তির ছবি দিয়ে পাঠ্য বইয়ের কভার ছাপা হয়ে এসছে দিল্লিতে, কলকাতা থেকে, যে আমাদের বিভিন্ন বাহিনীর লোকজনকে সেখানে নিয়ে সিরিজ অফ ট্রেনিং দিয়েছে। প্রচুর শত শত কোটি টাকা তারা এর পিছনে বিনিয়োগ করেছে, বিনিয়োগ করে তারা তাদের মগজ ধোলাই করে এখানে পাঠিয়েছে, যাতে এরা একেবারে দীর্ঘমেয়াদে যাতে বাংলাদেশ তাদের দাসত্বের জায়গাটাতে থাকে। কিন্তু এই যে গত বছর জুলাই আগস্টের যে ঘটনাটি আমাদের এই তরুণ প্রজন্মের নেতৃত্বে যেটা হয়েছে, এটা তাদের কাছে একেবারে অকল্পনীয় ছিল, যে এতদিন তাহলে আমাদের যে এত ইনভেস্ট, এত
হাজার কোটি টাকার ইনভেস্ট সব কি বিফলে গেল? এই জন্য তারা কিন্তু একটা স্বাভাবিক অবস্থায় আসতে পারছে না 1 বছরের মাথায়ও। এবং তাদের অবস্থা এখনো তারা এখানে যে জায়গাতে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার যে প্রভাবশালী গোয়েন্দা সংস্থার নিজস্ব অফিসের পাশে তারা অফিস খুলে বসেছিল। এটা ভাবা যায় পৃথিবীর কোথাও? এটা কি কল্পনা করতে পারবেন যে একটা আরেকটা রাষ্ট্রের একদম অফিসিয়ালি ঘোষণা দিয়ে সেই রাষ্ট্রের সামরিক গোয়েন্দা সংস্থার অফিসের পাশাপাশি প্যারালালি তারা অফিস করবে? এবং এখানে সামরিক বাহিনীতে কাদের পদোন্নতি হবে, কাদের হবে না, কারা রিক্রুটমেন্টে কি পদ্ধতিতে হবে, এবং বিশেষ করে যেখানে মোটামুটি ধর্মপ্রাণ যারা আছে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করে দেয়া, যাতে দীর্ঘমেয়াদে এখানে প্রতিরোধ শক্তিটা এই বাংলাদেশ হারিয়ে ফেলে। আপনি দেখেছেন যে মানে ভোর রাতে উঠে দেখা হতো যে সামরিক ক্যান্টনমেন্টে যে কোন কোন ভবনে বাতি জ্বলছে, বাতি জ্বলা, ভোর রাতে বাতি জ্বলা মানে ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে মানে এই হচ্ছে ইসলামপন্থী এবং মৌলবাদী। তাকে এইভাবে পর্যন্ত তারা সামরিক বাহিনী থেকে সবাইকে চাকরিচ্যুত করেছে, বের করে দিয়েছে। মসজিদে গিয়ে পরিদর্শন করে দেখতো যে কারা নামাজ পড়তে যায় তাদেরকে বের করে দিয়েছে। এত সব করার পরও এ ধরনের একটি ঘটনা ঘটবে, তারা দেখলো যে এই গণ অভ্যুত্থানের পরে কিভাবে তাদের যে পিতা তাকে কিভাবে ঝেঁটিয়ে নামানো হচ্ছে, মূর্তি ভাঙ্গা হচ্ছে, এগুলো দেখে তারা স্তম্ভিত। তো এই জায়গা থেকে তারা যত তাড়াতাড়ি স্বাভাবিক হতে পারবে, সম্বিত ফিরে পাবে, ততই তাদের জন্য মঙ্গল। তো আমি বিশ্বাস করি যে বাংলাদেশে আর তাদের সেই স্বপ্ন আর পূরণ হবে না। আমরা এখানে দিল্লিকে একটা জিনিস মনে রাখতেই হবে যে 5ই আগস্ট শুধু ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটেনি, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় বার্তাটা সেই সবচেয়ে বড় বার্তাটা সেই অভ্যুত্থানের মাধ্যমে, এই বার্তাটা গ্রহণ করতে তারা ব্যর্থ হচ্ছে বলেই এখনো এইসব করছে। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন আরমান হুসাইন, কেন্দ্রীয় সংগঠক জাতীয় নাগরিক পার্টি, আরও রয়েছেন এম আবদুল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। আরমান হুসাইন, আপনাদের দলের দুটো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। একটি হলো আপনাদের দলের সদস্য সচিব প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসাবে নিউ ইয়র্কে যাচ্ছেন। আরেকটি যেটি বেশি আলোচনা হচ্ছে সেটি হলো যে কিছু দল নিয়ে আপনারা আবার নতুনভাবে আবির্ভূত হচ্ছেন, মানে আপনাদের দলের সঙ্গে তারা একীভূত হওয়ার চিন্তা করছে। বিশেষ করে এখানে গণ অধিকার পরিষদের বিষয়টি বেশি সামনে আসছে, আরও কিছু সংগঠন আসছে, কিন্তু গণ অধিকার পরিষদ যেহেতু খুব আলোচিত একটি সংগঠন, সেই কারণে এই বিষয়টি আসছে। আসলে বিষয়টি, এই দুটো বিষয় আপনি আমাদের একটু ব্যাখ্যা করবেন। প্রথমত হচ্ছে যে বেশ কিছুদিন যাবৎ প্রথম একটা নিউজ আসলো যে হচ্ছে জামাত, এবি পার্টি, গণ অধিকার এবং ইসলামী দলগুলো মিলে হচ্ছে যুগপথ একটি আন্দোলনে অংশীদার হতে যাচ্ছে। তো এরপরে আবার এনসিপি তার অবস্থান ব্যাখ্যা করলো। তো এনসিপিকে নিয়ে প্রায় অনেক সময় প্রশ্ন তোলা হয়, এটি কি আসলে এনসিপি কি জামাতের ছায়ায় চলছে কিনা, জামাত ইসলামীর ছায়ায় রাজনীতি করছে কিনা। আবার অনেকে বলতে চায় যে এনসিপি হচ্ছে বিএনপির দিকে ঝুঁকে যাচ্ছে কিনা। এরকম অনেক রকম ইকুয়েশন আমরা দেখি, অনেক রকম বক্তব্য আসতে দেখি। তো এনসিপি একটি রাজনৈতিক দল হিসেবে তার স্পেসিফিক রাজনৈতিক এজেন্ডা আছে, স্পেসিফিক রাজনৈতিক লাইন আছে, এবং সেই লাইনে এনসিপি রাজনীতি করে, যেটা বিএনপির রাজনৈতিক সাথেও মিলবে না, যেটা জামাতের রাজনীতির সাথেও মিলবে না। আদর্শগত, রাজনৈতিক এজেন্ডাগত একটা মানে বিস্তর পার্থক্য আছে। তো সেক্ষেত্রে
কোনো একটি পয়েন্টে বা ঐকমত্য কমিশনের আলোচনায় বা ওই সংস্কার প্রস্তাবে যদি কেউ একটি অন্য দলের সাথে যদি এনসিপির এগ্রিমেন্ট অথবা এনসিপির যদি যে মতামত তা যদি মিলে যায়, মানে এই না যে হচ্ছে তারা একসাথে রাজনীতি করবে বা তারা একসাথে যুগপৎ আন্দোলন করবে। তো সেই জায়গা থেকে এনসিপি নিজেকে স্পেসিফিক্যালি ক্লিয়ার করেছে যে হচ্ছে না, এনসিপি কোনো দল বা কোনো জোটের সাথে গিয়ে আন্দোলন করবে না, এনসিপি নিজস্ব রাজনৈতিক এজেন্ডা এবং নিজস্ব রাজনৈতিক লাইনেই রাজনীতি এগিয়ে নিয়ে যাবে। তো এখন আজকে যে কথা আসছে যে হচ্ছে কয়েকটি দলকে নিয়ে এনসিপি নিজেই একটি জোট করবে কিনা বা নিজেই জোটের কথা বলা হচ্ছে না, জি মানে এনসিপির সঙ্গে তারা একীভূত হওয়ার কথা আসছে, একসাথে আন্দোলন করা বা রাজনীতি করার কথা আসছে। গণ অধিকারের সাথে যদি আমরা কথাটা বলি, গণ অধিকারের যারা সাবেক রাজনীতি করেছেন তারাই কিন্তু পরবর্তীতে যদি দেখা যায় এনসিপিতে কিন্তু একটি বিশাল সংখ্যক তারা গণ অধিকার থেকে রাজনীতি করে এখন এনসিপিতে এসেছেন, এনসিপিকে গঠন করেছেন। এবং গণ অধিকারের সাথে এনসিপির যে রাজনৈতিক সমঝোতা, রাজনৈতিক বোঝাপড়া এবং রাজনৈতিক আদর্শ তার সাথে অনেকটাই মিলে। কারণ হচ্ছে আপনার 18-এর কোটা আন্দোলনের মাধ্যমে পরবর্তীতে গণ অধিকারের সৃষ্টি, আর 24-এর গণ অভ্যুত্থান, ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পরে এনসিপির সৃষ্টি। তো দুইটাই কোটা আন্দোলনের থেকেই শুরু হয়েছে এবং তার ধারাবাহিকতায় কিন্তু 24-এর আন্দোলনটা বা 24-এর গণ অভ্যুত্থান সংগঠিত হলো। তো সেই জায়গা থেকে এনসিপি এবং গণ অধিকারের যদি একীভূত হওয়ার কথা আসে বা হচ্ছে একসাথে রাজনৈতিক বোঝাপড়ার মাধ্যমে যদি এগিয়ে যাওয়ার কথা আসে, তাতে আসলে খুব একটা আপত্তিজনক কিছু নেই এবং রাজনৈতিক স্বার্থে ভালো। আপ আসছে, আরেকটা হলো রাষ্ট্রচিন্তার কথা বলা হচ্ছে, আর সেটা একটা প্রাথমিক আলোচনা হতে পারে। আপ বাংলাদেশ, রাষ্ট্র সংস্কার অথবা এবি পার্টি, তাদের সাথে একটা বোঝাপড়ার রাজনীতি থাকার ব্যাপার থাকতে পারে, বা জুলাই সনদ নিয়ে অথবা আমরা জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতিতে আমরা কিভাবে অবস্থান নিব তা নিয়ে হয়তো আলোচনা নিয়ে থাকতে পারে। এর মানে এখানে কিন্তু আরমান হোসেন আরেকটা প্রশ্নের সাথে সাথে আসছে, সেটা হলো সামনে কি আমরা এদেরকে নিয়ে একটা কোনো জোট দেখবো কিনা, নির্বাচনী জোট? এটা যেহেতু আপনারা বিএনপির সঙ্গে যেতে চান না, জামাতের সঙ্গে যেতে চান না, তাহলে এই ধরনের একটা জোট হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? এই প্রশ্নের উত্তর আসলে সময়ই দিবে আর কি। এখনো পর্যন্ত এরকম নির্দিষ্টভাবে জোট তৈরি করা বা হচ্ছে নির্দিষ্টভাবে এই আপ বাংলাদেশ, এবি পার্টি অথবা রাষ্ট্র সংস্কারের সাথে মিলেমিশে একসাথে রাজনীতি এগিয়ে যাওয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। তবে গণ অধিকারের সাথে যে আমাদের একীভূতকরণের কথা আসছে তা নিয়ে আসলে আলাপ হয়েছে এবং এরকম একটা হয়তো সিদ্ধান্ত সামনে আসতে পারে। এবং এখানে আরেকটা বিষয় আসছে আরমান হোসেন, সেটি হলো যে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ব্যাপারে সবাই একমত নিঃসন্দেহে, কারণ নির্বাচন না হলে বাংলাদেশে নানান ধরনের টানাপোড়েন তৈরি হবে, সংকট তৈরি হবে। একজন তো বলেছেন যে নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে। এখন প্রশ্ন হলো যে আপনারা নির্বাচনের দিকে কিভাবে এগোচ্ছেন? প্রার্থী বাছাই এই সমস্ত প্রক্রিয়া কি শুরু হচ্ছে আপনাদের দলে? আমাদের প্রথমত হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনের জন্য, নিবন্ধনের জন্য আমরা প্রতিটি জেলা উপজেলা কমিটি আমরা তৈরি করছি। অলরেডি আমাদের 40টিরও অধিক জেলা কমিটি তৈরি হয়েছে, 200-রও অধিক হচ্ছে উপজেলা কমিটি আমরা প্রস্তুত করেছি, আমরা কমিটিগুলো দিয়েছি অফিসিয়ালি। এবং সেখান থেকে আমরা নেতৃত্ব বাছাই করার প্রক্রিয়ায় আছি। কারণ কেন্দ্রীয় নেতৃবৃন্দ না, আমরা চাচ্ছি যে ফিল্ড লেভেল থেকেও যেন আমাদের নেতা তৈরি হয়ে আসে, ফিল্ড লেভেল থেকেও যেন আমাদের সংসদ সদস্য নির্বাচন করার মতো যেন ক্যাপেবল মানুষজন আসে, সেই জায়গাটা আমরা চেষ্টা করছি। আমরা প্রার্থী বাছাই বা আমাদের নেতাকর্মী বাছাইয়ের ক্ষেত্রে আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি যে হচ্ছে তাদের সততা, তাদের সামাজিক অ্যাকসেপ্টেন্স এবং সামাজিকভাবে তাদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা। কারণ কেউ বিত্তশালী, কেউ আর্থিকভাবে শক্তিশালী এরকম ব্যক্তিকে আমরা বা শুধু এইটার মানদণ্ড বিবেচনায় আমরা কাউকে দলে আনছি না। আমরা আনছি এমন ব্যক্তিকে যিনি হয়তো শিক্ষক, যিনি মসজিদের ইমাম, যিনি কোনো ধর্মীয় উপাসনালয়কে নেতৃত্ব দিচ্ছেন, ধর্মীয় কমিউনিটিকে নেতৃত্ব দিচ্ছেন, একটি সামাজিক সংগঠনে কাজ করছেন এবং ওই সামাজিক সংগঠনে কাজ করার মাধ্যমে তার নেতৃত্ব গুণাবলী প্রকাশিত হয়েছে, এমন ব্যক্তিদেরকে আমরা দলে আনার ক্ষেত্রে আগ্রহী এবং সেটাই আমরা চেষ্টা করছি। এবং এমন ব্যক্তিবর্গ কিন্তু আমাদের দলে আসছেন। আমাদের জেলা উপজেলা কমিটিগুলোতে শিক্ষক, মসজিদের ইমাম বা মন্দিরের পুরোহিত থেকে শুরু করে আমরা সবাইকে এভাবে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছি। কারণ যদি রাজনৈতিক ব্যক্তির মধ্যে যদি পরিবর্তন না আসে, তখন রাজনীতিতে পরিবর্তন আসবে না। সো আমরা ব্যক্তিবর্গ বাছাইয়ের ক্ষেত্রে বা রাজনৈতিক নেতাকর্মী বাছাইয়ের ক্ষেত্রে সেই পরিবর্তিত কালচারের চেষ্টাটাই করছি। আর আমাদের নির্বাচনী প্রস্তুতির যদি কথা বলতে হয়, আমরা এই যে আমাদের তৃণমূলের সংগঠনকে সুসংগঠিত করার মাধ্যমে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছি। এবং ফেব্রুয়ারিতে যে নির্বাচন হোক অথবা তার আগে পরে হোক, সে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এনসিপি সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে এবং করতে পারবে। আরেকটা যে প্রশ্নটা আমি করেছিলাম সেটা হলো যে প্রধান উপদেষ্টা যে সফর সঙ্গী হিসাবে আপনাদের দলের সদস্য হিসেবে যাচ্ছেন নিউ ইয়র্কে, এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? এটা মানে খুব পজিটিভলি দেখব। আমাদের দলের সদস্য সচিব যাচ্ছেন, বিএনপির 2 জন প্রতিনিধি যাচ্ছেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং বিএনপির
মির্জা ফখরুল ইসলাম মহাসচিব, তারপরে হচ্ছে জামায়াতের নায়েব আমির, এই তো বিভিন্ন দলের যে প্রতিনিধির সমন্বয়ে যে হচ্ছে জাতিসংঘের অধিবেশনে যাওয়া হচ্ছে, এটা আমি মনে করি যে খুবই পজিটিভ একটা বার্তা দেয়। কারণ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু হচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দলের ম্যান্ডেটের সরকার, এই দেশের জনগণ এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের সম্মতিতে সরকার তৈরি। তো যখন ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্টেশনের কথা আসছে, তখন এই রাজনৈতিক দলগুলো সমন্বয়ে যদি একটি প্রতিনিধি দল যায়, আমি মনে করি এটা বাংলাদেশকে বেটার রিপ্রেজেন্ট করবে, এবং রাজনৈতিক যে ঐক্য এবং রাজনৈতিক যে আমাদের কালচার, আমাদের যে 5ই আগস্ট পরবর্তী আমাদের রাজনৈতিক যে সংস্কৃতি, সেটাকেও ভালোভাবে রিপ্রেজেন্ট করবে বহির্বিশ্বে। তো এটা খুব পজিটিভলি আমি দেখি। আব্দুল্লাহ, আপনার কাছে আমরা জানতে চাইবো যে বর্তমান যে জাতীয় এবং রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে, আপনি এটা কোন ধাপে দেখছেন, উত্তরণের দিকে নাকি অচল অবস্থা তৈরি হতে পারে? বাংলাদেশের রাজনীতিতে নতুন করে সংকট তৈরি করলে এটা লাভবান কে হবে, এটা আমি বিশ্বাস করি যে এটা বর্তমানে যারা সক্রিয় রাজনৈতিক দলগুলো আছে, প্রধান দলগুলো, তাদের বোঝার মতো ক্ষমতা আছে। যে কারণে সংকট গভীর হতে গিয়েও কিন্তু হয়নি। বিভিন্ন সময়ে দেখা গেছে যে তাদেরকে প্রধান উপদেষ্টা ডেকে তাদেরকে সাথে কথাবার্তা বলে মোটামুটি মিটমাট করেছেন। এই জায়গাগুলোতে এটা নির্বাচনের বিরুদ্ধে আগামী নির্বাচনটি ভণ্ডুল করা একটা আওয়ামী লীগের অন্যতম একটি টার্গেট থাকবে, কারণ তারা চাইবে না তাদেরকে বাদ দিয়ে একটা নির্বাচন এখানে সুষ্ঠুভাবে হয়ে যাক, এবং একটি নির্বাচিত সরকার বসে যাওয়ার পর তাদের কিন্তু স্বপ্ন যে এখন তারা চূড়ান্তভাবেই তারা বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হবে। সেই কারণে তারা চাইবে নির্বাচন পর্যন্ত এই সময়টা তাদের কাছে তারা খুব গুরুত্বপূর্ণ সময় হিসেবে নিয়েছে। এবং তাদের যে আপনি সর্বশেষ যে শেখ হাসিনার একটা অডিও যেটা লিক হয়েছে, সেখানেও আমি দেখলাম যে বলছে যে আমাদের খুব দ্রুতই আমাদেরকে যা করার করতে হবে, এবং সেখানে অত্যন্ত কতটা মানে পৈশাচিক মন মানসিকতা পোষণ করে সেখানে নির্দেশ দিচ্ছিল যে অমুক অমুক অমুককে এটা যা করার করতে হবে। এবং সেটা মানে তো সোজা কথা হচ্ছে পরোক্ষভাবে খুন এবং গুপ্ত হামলা, গুপ্তভাবে হত্যা, এগুলোর জন্য প্রচ্ছন্নভাবে উস্কানি দিচ্ছে ওখানে বসে বসে। তো এটা তার যে একটা মানে ফরওয়ার্ডেড একটা মানসিকতা, সেটা কিন্তু আমরা ক্ষমতায় থাকতেও দেখেছি, এখনো তার কোনো পরিবর্তন, বিন্দুমাত্র কোনো পরিবর্তন, অনুশোচনা নাই। আওয়ামী লীগ স্বভাবতই চাইবে এই নির্বাচনটা ভণ্ডুল হয়ে যাক, সফল না হোক। এর বিপরীতে বর্তমানে গণ অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে, নিজস্ব ক্ষুদ্র ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনটা যাতে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, প্রশ্নহীনভাবে এই নির্বাচনটা আমরা পার হতে পারি, এবং একটি স্থিতিশীল সরকার এদেশে যাতে প্রতিষ্ঠিত হয়, এদিকে জোর দিতে হবে। আপনি লক্ষ্য করেছেন আব্দুল্লাহ, সেটি হলো যে জুলাই সনদ নিয়ে যে সংকটটা তৈরি হয়েছে, সেখানে বিএনপির অনেক ছাড় দেওয়ার মানসিকতা আমরা লক্ষ্য করছি। যেমন বিশেষ করে উচ্চ কক্ষের ব্যাপারে তারা বলছে যে 50% আসন হতে পারে পিআর পদ্ধতিতে, এরকম একটা চিন্তা করছে তারা। এটা 60ও হতে পারে, অনেকে বলছে 60 এবং 40 হবে নিম্নকক্ষের সদস্যদের হিসাবে, আর 60% সদস্য হবে মূলত পিআর পদ্ধতিতে। এটা একটা বিষয়। আর একটা বিষয় আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে সালাউদ্দিন আহমেদ যে ধরনের বক্তব্য রাখছেন, একেবারে খুব নরম বক্তব্য রাখছেন, এবং বলছেন যে প্রধান উপদেষ্টার প্রতি তাদের আস্থার বিশাল প্রকাশ দেখিয়েছেন, যে ওনার মাধ্যমেই এই জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি কী হবে সেটা বেরিয়ে আসবে। এর মানে আমরা লক্ষ্য করছি যে জুলাই সনদটা সরকার উপর ছেড়ে দিয়ে তারা এখন নির্বাচনের দিকে চলে যাচ্ছে বিএনপি মূলত। এই কারণে কেউ কেউ আশাবাদ ব্যক্ত করছে যে জুলাই সনদের একটি সুন্দর সমাধান হবে। আপনি কি মনে করেন? জুলাই সনদের জায়গাটাতে বিএনপির পক্ষ থেকে প্রথমে কিছু হার্ডলাইন নেওয়া হয়েছিল। এখন থেকে যদি আমরা 6-7 মাস আগের চিত্র দেখি, তাহলে একেবারে হার্ডলাইনে ছিল। কিন্তু পরবর্তীতে যথার্থভাবেই তারা অনুধাবন করতে পেরেছে যে এটা যত জটিল হবে তত নির্বাচনটা অনিশ্চয়তা হবে, এবং আলটিমেটলি ক্ষতিটা বিএনপিরই হবে, যেহেতু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি বিএনপির। এই জন্য বিএনপির পক্ষ থেকে সবচেয়ে বেশি দায়িত্বশীলতা সবাই প্রত্যাশা করছেন, যারা অন্তত পক্ষে একেবারে দলান্ধ নয়, তারা কিন্তু প্রত্যাশা করছেন বিএনপিকে এই জায়গাটাতে সবচেয়ে বেশি মানে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, উদারতার পরিচয় দিতে হবে। কারণ একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হলে তার মূল সুফলটা কিন্তু প্রধানত বিএনপি পাবে। এবং আপনি যে কথাটি বলেছেন যে প্রধান উপদেষ্টাকে তারা সেই লন্ডন বৈঠকের পর থেকে সহযোগিতা করার মানসিকতা নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন। আপনি যে বললেন আমেরিকা যে জাতিসংঘে যাচ্ছেন, সেখানে বিএনপির 2 জন সদস্য, মহাসচিব সহ 2 জন সদস্য যাচ্ছে, এটা অত্যন্ত ইতিবাচক। যেমনটি উনি বলছিলেন যে নিউ ইয়র্কে যে আওয়ামী লীগের বা পতিত ফ্যাসিস্টদের সহযোগীরা যে ধরনের
উৎসাহ উদ্দীপনা নিয়ে মাঠে নামার চেষ্টা করছে, তারা একটা হতাশ হয়েছে হ্যাঁ, এই তাদের খবরে। রণে ভঙ্গ হবে আমি মনে করি। কারণ ওখানে যদি বিএনপি জামাত একসঙ্গ হয়ে সেখানে এই ডক্টর ইউনূসের নেতৃত্বে প্রতিনিধি দলকে স্বাগত জানাতে মাঠে নামে, তাহলে সেখানে পতিত শক্তি যেভাবে যেটা লন্ডনে তথ্য উপদেষ্টার সাথে করলো বা নিউ ইয়র্কেও এর আগে তারা এই ধরনের নোংরামি করার চেষ্টা করেছে, এই ক্ষেত্রে আমি মনে করি তাদের এই যে নীল নকশাটা তারা বিফল হবে। আমি মনে করি সব কিছুই সরকার যাতে অত্যন্ত গুছানোভাবে নিউ ইয়র্কের এই মিশনটা তারা সাকসেসফুলি পেরিয়ে আসতে পারে, এটাই শুভকামনা থাকবে। তার সেখানে যাতে কোনো রকম নইসেন্স করে মানুষের মধ্যে তাদের এই অপশক্তি যাতে তাদের শক্তির জানান দিতে না পারে, সেই দিকটা খেয়াল রেখেই এই মিশনটা সাকসেসফুলি শেষ করে আসা উচিত হবে। এম আব্দুল্লাহ এবং আরমান হোসেন, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।